চোখ মুখ অন্ধকার করে কলেজ ক্যান্টিনের টেবিলের উপর মাথা ঠেকিয়ে বসে আছে তে। তার সামনে বসে আছে জিমিনা সানামিনা। তে মন খারাপ করে বসে আছে। এদিকে জিমিনা ভীষণ বিরক্ত। ও তো আগে থেকে সাবধান করেছিল যাতে অচেনা স্বামীর চক্রে না ফাঁসে। এই লোকটা আগে থেকে বিবাহিত হতেই পারে, এটা অস্বাভাবিক কিছুই নয়। রে আর কষ্ট পাস না বোন, লোকটা তোর ভালোবাসা পাওয়ার যোগ্যই না। তুই আরো ভালো কিছু ডিজার্ভ করিস। আসলে বদ লোকটা না কপাল খারাপ, এত সুন্দরী বউ না দেখে রিজেক্ট করে দিল। তো এখন কি করবি? লোকটা তো বিবাহিত, সংসার করার কোনো চান্সই রইলো না। সংসার কি করবে? আমি তোকে প্রথমে বলেছি লোকটা খারাপ হতেই পারে, কিন্তু আমার কথা শুনলো না, মন দিয়ে বসলো। এখন স্বামীর বিয়ের কথা শুনে দেবদাসী হচ্ছে। কোথাকার না কোন লোক এখনো ঠিকঠাক পরিচয় জানে না, অথচ ভণ্ড স্বামীর জন্য সারা রাত কেঁদে কুঁদে এক করেছে। সকালে যাওয়ার জন্য পরীক্ষাও খারাপ দিয়েছে। আমার তো ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে জেহবের কাছে ওর নামে বিচার দিতে। আচ্ছা জিমিনা থাক না, বেচারি এমনি কষ্টে আছে, তুই আর বকা দিস না। আচ্ছা শোন, বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেল, ডিভোর্স কিন্তু অ্যাক্সিডেন্টলি হয় না। অনেক আইন কানুন মেনে ডিভোর্স করতে হয়, ঝামেলা আছে অনেক কিছু। আমি কিচ্ছু জানি না, বুঝতেও চাই না। আমি ওই লোকটাকে বিয়ে করেছি, সে ভালো হোক কিংবা খারাপ, সে তো আমার স্বামী। আমি তাকে ছেড়ে দিব না, অন্তত তার সাথে একবার মুখোমুখি হতে চাই, এরপর যা হবে দেখা যাবে। আমি প্রেম করে ব্রেকআপ করতে বসিনি, বিয়ে করেছি। এতগুলা দিন লোকটাকে না দেখে না জেনে ভালোবেসে ফেলেছি। আমার ভালোবাসা আমার দায়িত্ব, এত সহজে তাকে ছেড়ে দিব না। আমি শেষ চেষ্টা করেই যাব। বিয়ের কথায় হতভম্ব সবাই। এরকম একটা পরিস্থিতিতে স্বামীকে না দেখে কিভাবে অন্ধবিশ্বাস করা যায় সেটা থেকে না দেখলে ওরা বুঝতেই পারতো না। তীরে আমি স্পষ্ট দেখতে পারছি তুই জামাই পাগল মেয়ে হবি। বাপরে, জামাইকে না দেখে এত ভালোবাসা যায়? তোকে না দেখলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না। এই জন্য তো বলি জিমিনা তোকে নিয়ে এত টেনশন করে কেন? ভাই রে ভাই, আমারও তো এখন টেনশন হচ্ছে। তুই না ছেঁকাকে বেকা হয়ে বসে থাকিস। তুই এবার ফাইলপত্র গুছিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে উঠে দাঁড়ায়। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না তার। কেউ হয়তো তোর কষ্টটাই বুঝতে পারলো না। তে উঠে চলে যায়, তার পিছন পিছন সানামিনা যায়, তবে জিমিনা যায় না। জিমিনার তো তের জন্য ভীষণ কষ্ট হচ্ছে। হঠাৎই জিমিনের ফোনটা বেজে ওঠে। লাজুক হেসে ফোনটা কানে তুলে সুন্দর করে সালাম দিয়ে দেয়। কোথায় আপনি? পরীক্ষা কি শেষ? সাথে তো কল দিয়েছিলাম, আপনার নাম্বারটা ব্যস্ত দেখাচ্ছিল। কারোর সাথে কি কথা বলছিলেন? রাতের ফোন আলাপের কথা শুনে জিমিনা বুঝতে পারে হয়তো তে কারোর সাথে কথা বলেছে। এদিকে তে হাঁটছে, তার পেছন পেছন সানা আর মিনা এক প্রকার দৌড়াদৌড়ি করছে। কি রে তে, শোন না, লোকটাকে কিভাবে খুঁজবি কিছু ভেবেছিস? না খুঁজবো না, সে যদি সত্যি বিয়ে করে ফেলে তাহলে আমি জীবনে আমার মুখ তাকে দেখাবো না। শুধু আমিই খুঁজে গেলাম, কিন্তু উনি তো আমাকে খুঁজলো না, তাই আমি স্বেচ্ছায় তার সামনে গিয়ে দাঁড়াবো না, ছোট হব না। আমি অন্যভাবে তার খোঁজ নিব। কিন্তু কিভাবে? তুই তো লোকটার কিছুই জানিস না। লোকটার নাম আব্রাহাম, ঢাকায় থাকে। ওনার ফোন নাম্বারও আমার কাছে আছে। যতদূর শুনেছি সে বেশ প্রভাবশালী। নিশ্চয়ই এই ফোন নাম্বার দিয়ে ওনার তথ্য জোগাড় করতে পারবো। এই তে শোন না, একটা আইডিয়া পেয়েছি। আমার মনে হয় তোর ইউনো ভাইয়ের কাছ থেকে সাহায্য নেওয়া উচিত। উনি তো ঢাকায় থাকে জাঙ্কুক ভাইয়ের সাথে, উনি তো সবকিছুই চিনে। তুই তোর স্বামীর নাম আর নাম্বারটা ইউনো ভাইয়াকে দে, নিশ্চয়ই তোর স্বামীকে খুঁজে বের করতে পারবে সে। আমার কি মনে হয় জানিস, তোর স্বামী তো প্রভাবশালীদের মধ্যে একজন, তাই না? এরকমটা হতে পারে ইউনো ভাইয়ার সে পূর্ব পরিচিত। মিনার এরকম কথা তোর কাছে যুক্তিসম্মত মনে হলো। মানুষ বলে না, বিপদে পড়লে ভাগে মহিষ এক ঘাটে পানি খায়। ইউনো ভাইয়াকে বললে তো রিস্কে পড়ে যাব। ওই জাঙ্কুক খান লোকটাকে এমনিতে আমার পছন্দ না, সেও আমাকে পছন্দ করে না। এমনিতে উনি আমাদের নতুন আত্মীয়। যদি কোনোভাবে বিয়ের খবর তাই অপুকে বলে দেয় তাহলে তো বিপদে পড়ে যাব। আরে বিষয়টা উল্টো ভাবে দেখ, এরকম কেউ নেই যে তোকে সাহায্য করতে পারে। তাছাড়া জাঙ্কুক ভাই আমি চিনি, উনি রাগী গম্ভীর মানুষ হতে পারে, কিন্তু কারো পার্সোনাল বিষয় নাক গলাবে না। দেখিস জাঙ্কুক ভাই তোর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার একদম করবে না। আর তাছাড়াও তোর কাছে যদি রিস্ক মনে হয় তাহলে আমরা সবাই মিলে জাঙ্কুক ভাইকে বুঝিয়ে বলবো। এরপর হঠাৎই জাঙ্কুক সামনে চলে আসে। তোর ভাগ্য খারাপ হওয়ার জন্য জাঙ্কুকের সাথে তার আবার দেখা হয়ে যায়। তুই যাচ্ছিল না তার পার্সোনাল ব্যাপারটা জাঙ্কুককে জানাতে, যার জন্য সানাকে মাথা নাড়িয়ে নিষেধ করে। কিন্তু সানা তোর ইঙ্গিতটা ভুল বুঝলো, মনে করলো তে বোধহয় তাকে দ্রুত বলার জন্য তাড়া দিচ্ছে। তার জন্য সানা জাঙ্কুককে সবটা তাড়াতাড়ি করে বলে দেয়। রাস্তার পাশ ঘেঁষে ছোটখাটো একটা কফি শপ। জাঙ্কুক সেই কফি শপের ভেতরে বসলো না, বাইরে একটা টেবিলে বসেছে। তার পাশে ইয়োনো দাঁড়িয়ে আছে। এদিকে তে সামনে গাছমুচে মুখ করে বসে আছে। তের পাশে তার বান্ধবীরা বসেছে। এই নিয়ে অসংখ্যবার জাঙ্কুককে বলে ফেলেছে তের নিখোঁজ স্বামীর সন্ধান করে দেওয়ার জন্য। জাঙ্কুক তার ভেতরকার বিস্ফোরণ চেপে রেখেছে। আসলে এই মুহূর্তে তার কি রিয়াকশন দেওয়া উচিত সেটা বুঝতে পারছে না। জাঙ্কুকের মতো এরকম একটা বিচক্ষণ মানুষ কেবল বোকা বনে গেল। তার বউ কিনা তাকেই খোঁজার জন্য সাহায্য চাইছে তার কাছে। জাঙ্কুক অনেকক্ষণ ধরে চুপ থেকে সানার সবগুলো কথা শুনলো, আর তার দৃষ্টি অনড় আছে শুধুমাত্র তের দিকে। সব কথা শুনে জাঙ্কুক চেয়ারে গা এলিয়ে দিল। বউয়ের টানে রাতে চট্টগ্রামে এসেছিল। সকালে তো বউর সাথে দেখা করতে
পারেনি। এখন কাট দুপুর তের পরীক্ষাও শেষ। তার ভাবনা ছিল এখন তের সাথে দেখা করবে, কিন্তু তার আগে তে আগ বাড়িয়ে তার স্বামীর খোঁজ নিতে চলে আসলো। জাঙ্কুকের মনে তো একটাই প্রশ্ন, সেদিন রাতে তো তে তাকে দেখেছিল, তাহলে প্রথম দেখায় তো চিনে যাওয়ার কথা। যদিও জাঙ্কুক সেদিন রাতে হোশে ছিল না, তারপরও সেদিন থেকে যতটুকু দেখেছিল, পরে তাদের দুজনের প্রথম দেখায় থেকে পুরোপুরি চিনতে না পারলেও সন্দেহ তালিকায় ছিল। সেই সন্দেহর তালিকায় খোঁজ নিয়ে জানতে পারে এটাই তার বউ, অথচ তার বউ তাকে সরাসরি দেখেও চিনতে পারছে না। কি এমন পরিস্থিতি ছিল যে স্বামীর মুখ দর্শন না করে সোজা বিয়ে করে ফেললেন? জাঙ্কুকের স্বাভাবিক কণ্ঠের প্রশ্নেতে চট করে মুখ খুলে তাকায়। আসলে জাঙ্কুক ভাই ওদের টেবিলের উপরে জাঙ্কুকের হাতের ইশারায় মিনাকে থামিয়ে দেয় আর শক্ত গলায় বলে, তুই উত্তর কেন দিচ্ছিস? প্রশ্নটাকে আমি তোকে করেছি, আর সেদিন রাতে তুই কি ওর সাথে ছিলি? জাঙ্কুকের শক্ত গলার ধমকে দমে যায় মিনা। আকবরই আর কিছু বলতে গেল না সে। আসলে সেদিন রাতে ওই লোকটাকে আমার ওইভাবে দেখার সুযোগ হয়নি। নিজের পরিবারের লোকদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আধার রাত আমি পথ হারিয়ে দিশেহারা হয়ে গেছিলাম। লোকটাও অ্যাক্সিডেন্ট করে সেদিন রাস্তায় পড়েছিল, কপাল ফেটে ওনার মুখ রক্তে ঢেকেছিল। রাতের অন্ধকারে ঝাপটার জন্য যতটুকু দেখেছিলাম তাতে সেটা আমার আর মনে নেই। আর তাছাড়া পরিস্থিতি এরকম ছিল যে আমার ভাবনাতেও ছিল না লোকটাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি ছোট মানুষ ছিলাম, তার মধ্যে আবার রাস্তা হারিয়েছিলাম। ওই লোকটার হয়তো সুগারের সমস্যা ছিল, সেই জন্য ঠিকঠাক দাঁড়াতেও পারছিল না। সেই মুহূর্তে লোকটার মুখ যতটুকু দেখেছিলাম আমার একটুও মনে নাই, অথচ আমাদের বিয়ের 2টা বছর হয়ে গেছে। লোকটার মুখ আমি সব ভুলে গেছি, এখন আমার কিচ্ছু মনে নাই। তবে যতটা মনে আছে লোকটা বেশ লম্বাটে ছিল আর বলিষ্ঠবান টাইপের ছিল। একে সামলাতে আমার হিমশিম খেতে হয়েছিল। ফেস মনে নেই, তাহলে পরিচয়টা কেন নিলেন না? বললাম তো পরিস্থিতি ওরকম ছিল না, আমার অত কিছু মাথায় আসেনি। মাত্র 9-এ পড়তাম, বুদ্ধি কাটিয়ে কিছু করার মতো পরিস্থিতিতে ছিলাম না। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম একটা অপরিচিত অসুস্থ মানুষকে নিয়ে, আবারও কতগুলো অপরিচিত লোকের মাঝখানে পড়েছিলাম। প্রথমে আমার চরিত্রের দিকে আঙুল তুলেছে, পরবর্তীতে হুমকি ধামকি দিয়ে এক প্রকার ভয় দেখিয়ে আমাদের বিয়েটা দিয়ে দিয়েছে। এতে আমি ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আর তাছাড়াও যার সাথে আমার বিয়ে হয়েছিল তার তখন সেন্স ছিল না, তার মানে তিনি অর্ধ জ্ঞানহীন ছিল। সেজন্য সবাই শুধু আমাকেই দোষ দিচ্ছিল। আমি তাদের বলার সুযোগও পাইনি যে এই লোকটাকে আমি চিনি না। অসুস্থ লোকটা আমার কাজ জড়িয়ে তার শরীরের ভর আমার উপর দিয়ে রেখেছিল। এরপর আমাদের বিয়েটা দিয়ে দেওয়া হয়। তখন যদি বিয়েটা না করতাম তাহলে সকালে সমাজের লোকদের সামনে আমাকে অপদস্থ করা হতো। আর তাছাড়াও আমাকে বিয়ে করতে অসুস্থ লোকটাও কোনো আপত্তি জানাচ্ছিল না। সে অজ্ঞান না থাকলো কিছুটা হোশে তো ছিল। আমি ভেবেছিলাম লোকটা হয়তো বিয়ের আগ মুহূর্তে বিয়েটা থামিয়ে দেবে, কিন্তু কিছুই করলো না। তাই কেউ আমার কথাই শুনলো না। কাজের মুখে লোকটার নাম আমি শুনিনি, কিন্তু কাবির নামে নামটা ঠিকই দেখেছিলাম। কিন্তু ইনিশিয়াল সিগনেচার হওয়ায় ঘোরপেচের নামটা আমি বুঝতে পারিনি। কি করব, আমার দোষ ছিল নাকি? তাহলে আপনার স্বামীর কাছ থেকে কেন জানতে চাইলেন না তার সম্পর্কে? ওই লোকটার জন্য আমি এত বড় বিপদে পড়লাম, তারপর সে কিছু না বলে আমাকে বিয়ে করে নিল। সেই জন্য লোকটার কাছেই যাইনি, দূরে দূরে ছিলাম। সে রাতে একটা ফোন জোগাড় করে ভাইকে কল করি, আর শেষ রাতের দিকে জিহব ভাইয়ের সাথে আমি পালিয়ে আসি। তখন স্বামীর কাছ থেকে পালিয়ে বাঁচতে চাইলে তাহলে এখন কেন খোঁজ করছেন? তখন আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমার চারপাশে সবাই অপরিচিত ছিল বলে আমার মনে হচ্ছিল সেখানে আমি সেফ না। জীবন বাঁচানোর তাগিদে সেদিন রাতে আমি পালিয়ে আসি। পরে অনেক খোঁজ নিয়ে জানতে পারি আমার স্বামী নাকি একজন প্রভাবশালী লোক। লোকটা গুন্ডা বা খারাপ লোক হবে, তার জন্য তার নাম কেউ বলছে না। আমার স্বামী যদি খারাপ হয় তারপর আমার তাকে চাই, তার সন্ধান আমার চাই। স্বামী নামক লোকটা খারাপ হতে পারে এমনটা জেনে বুঝে আমি তাকে খুঁজছি এতদিন ধরে। স্বামীর সন্ধান নিয়ে কি করবেন? শুনলাম আপনার স্বামী নাকি আরো 2টো বিয়ে করেছে, কথা কি সত্যি? আর তৃতীয় বউ হওয়ার খুব ইচ্ছে নাকি আপনার? জাঙ্কুকের সহজ কথাটা সে সহজভাবে নিতে পারলো না, গলা চেপে আসে, ভীষণ কান্না পাচ্ছে তার। জাঙ্কুকের সামনে কেঁদে নিজের দুর্বলতা প্রকাশ করতে চাইলো না সে। লোকটা যদি বিয়ে করে তো করুক না, আমার কিচ্ছু যায় আসে না, তাও আমার স্বামী চাই। আমি তার বউ হতে চাই না, সংসারও করতে চাই না, কিন্তু তারপরও লোকটাকে আমার চেনা লাগবে। অন্তত ডিভোর্সের জন্য হলেও লোকটাকে লাগবে। ডিভোর্স না হলে আমি অন্য কোথাও বিয়ে করতে পারবো না। আমাদের ধর্মে বিবাহিত মেয়েদের স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করা যায় না। এখন ডিভোর্সের জন্য হলেও তাকে আমার লাগবে। তাছাড়াও আমি কি তার জন্য সারা জীবন বসে থাকবো নাকি? আরো 3 মাস আগে যে আমাদের বিয়ে হয়েছে লোকটা সেটা ভুলে গেছে। তাছাড়া আমাদের বিয়ের কোনো শক্তপোক্ত প্রমাণও নেই। সেক্ষেত্রে বলা যায় আমি কোনো ঝামেলা ছাড়াই এই সম্পর্ক থেকে বের হতে পারবো, আর এই বিয়েটাকে অস্বীকারও করতে পারবো। কিন্তু সবকিছুর পরেও আমি লোকটাকে একবার খুঁজে পেতে চাই। তার সামনে যাব না, শুধু জানতে চাই লোকটাকে। তারপর না হয় জিহব ভাইকে বলে সবকিছু মিটমাট করে নিব। আমাদের ডিভোর্সের ব্যাপারটা জিহব ভাই দেখবে, কিন্তু তা আউট। হঠাৎই উৎসুক জনতার মাঝখানে চাপা ধমকে কেঁপে উঠল তে। হয়তো জাঙ্কুকের তের মুখে ডিভোর্সের কথাটা একদম ভাল লাগে না তো লাগারই কথা। কত কিছু করলো বউকে খুঁজতে জাঙ্কুক, এমনকি বউয়ের টানে হুটহাট পাগলামি করে সকল কাজ ছেড়ে ছুড়ে চট্টগ্রামে চলে আসে।
অথচ সেই বউ বলছে তাকে ডিভোর্স দিবে। কৌশলে কিভাবে এই বিয়েটা অস্বীকার করা যায় এগুলো নিয়ে ভাবছে সে। টেবিলের উপর রাখা হাতটা শক্ত মুঠোয় একটা কলম চেপে ধরে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে জাঙ্কুক। আঙুলে অনবরত কলমের অটো ট্যাপ চেপে চেপে শব্দ করে ভিতর বাহির করছে। চট করে বুঝতো না হঠাৎ জাঙ্কুকের মনোভাব পরিবর্তনের কারণ কি। তার জন্য সে আবারও জিজ্ঞাসা করে কিছু বোঝেনি। আই সে আউট যেন কিছুই বুঝলো না। জাঙ্কুক তখনও অনবরত কলমের ক্যাপ চেপে শব্দ করছিল। তেই সেদিকে একবার তাকায়, এরপর আবারও চোখ তুলে জাঙ্কুকের দিকে তাকায়। চোখাচোখি হলো জাঙ্কুকের ক্রোধিত চোখ দুটোর সাথে, যেগুলো শুরু থেকে তের দিকে তাক করাচ্ছিল। তে অপমানিত বোধ করলে উঠে দাঁড়ায়। সে তো জানতো জাঙ্কুক তাকে আবার অপমানিত করবে। আমাদের এখানে আসাটাই ভুল হয়েছে রে মিনা। এই লোকের শরীর শুধু ক্ষমতার দাপট আর অহংকারে ভরা। এই লোকের সাহায্য আমার লাগবে না। আমার সমস্যা আমি নিজে সমাধান করব। চল এখান থেকে। এরপর তে সানা আর মিনাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যেতে থাকে। জাঙ্কুক তখনও অগ্নির দৃষ্টিতে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। ভাই ভাবিকে কি আবার ডাকবো? তোর ভাবিকে না উকিলকে ডাক। ইয়োনো এই বেয়াদব মহিলাকে সোজা করা দরকার। কত বড় সাহস আমাকে বিচ্ছেদের কৌশল শেখায়। এই বেয়াদব মহিলা মাথাটাই গরম করে গেছে। আজকে আর ঢাকা ফিরবো না। উকিল আর কাজী দুটোই যেন কাল বিকালের মধ্যে রেডি থাকে। কত বড় সাহস আমাকে অস্বীকার করবে বলে। কাল প্রমাণ নিয়েই ঢাকা ফিরবো, এর আগে নয়। উতলা মনে সুস্থিরতা নয় অস্থিরতার প্রকাশ মিলেতে। ক্লাসে টিচার থাকা সত্ত্বেও তার ক্লাস করতে একদম ভালো লাগছে না, যার জন্য টিচারকে বলে তার শরীর খারাপ লাগছে, তার ছুটি লাগবে। জিমিনা সন্ধিহান চোখে তের দিকে তাকালো। সে অসুস্থতা বোধ করছে, তাহলে জিমিনকে কেন জানালো না? কোচিং সেন্টারের বিল্ডিং হতে বেরিয়ে আসলো। এদিক সেদিক তাকিয়ে হাতা ধরলো বাসার রাস্তার দিকে, কারণ সামনে ওর একটা বিশেষ কাজ আছে। আর ওই কাজের জন্য তো স্যারকে মিথ্যা বলে ক্লাস মিস দিয়ে চলে আসলো। তে আসলে সত্যি অসুস্থ, তবে শারীরিক ভাবে নয় মানসিক ভাবে। সে মানসিক যন্ত্রণার জন্য তে কোনো কিছুতে মন টেকাতে পারছে না। তে হাঁটছে অনুসন্ধান দৃষ্টিতে এদিক ওদিক তাকাচ্ছে। আজকে দুপুরে তো জাঙ্কুকের সাথে এখানেই দেখা হয়েছিল তার। তখনই তে দেখা হলো কোচিং এর সেই সিনিয়র ভাইয়ের সাথে। ছেলেটা বারবার তের সাথে কথা বলতে চাইছে, কিন্তু তে কথা বলতে চাইছে না। ছেলেটার কথায় তে হাঁসফাঁস করতে লাগলো। ছেলেটা সরাসরি থেকে আজকাল প্রেম নিবেদন করে বেড়ায়। আসসালামু আলাইকুম ভাবি, কোনো সমস্যা? ছেলেটা কিছু বলার আগে গমগমে গলার স্বরে আরো দুজন আসলো। এরা তো সেই দুইজন ছেলে যারা থেকে জাতির ভাবি বলেছিল। এবার নিজেকে সেফ ফিল করছে। তের মনে হয় এই ছেলেগুলোর জন্য তের আশেপাশটা সর্বদা নিরাপদ আছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপাতত একটু সমস্যায় আছি, আমাকে একটু হেল্প করতে পারবেন? আসলে তেমন কিছু না, আমি ইয়োনো ভাইয়াদের খোঁজ করছিলাম, আশেপাশে কোথাও দেখছি না, তাই আপনাদের জিজ্ঞাসা করলাম। আমার না জাঙ্কুক ভাইয়ের সাথে একটু জরুরি কথা ছিল, ওনাকে কোথায় পাওয়া যাবে বলতে পারেন? ভাবি ভাই তো আমাদের সামনেই আছে। ওই যে কালো থাই গ্লাসটা দেখতে পাচ্ছেন, ওটার পেছনে ভাই বসে আছে। ওটা তো জাঙ্কুক ভাইয়ের বাবার অফিস। এখন ভাই ওখানেই আছে। কালো গ্লাস হওয়ার জন্য আপনি দেখতে পাচ্ছেন না, তবে ভাই আমাদের সরাসরি দেখতে পাচ্ছে গ্লাসের ওপার থেকে। আপনি ভেতরে যান, ভাই ভেতরেই আছে। বিষণ্ণ চোখে ঘাড় ঘোরালো তে। কয়েক কদম দূরে রাস্তার পাশে বড় থাই গ্লাসের উপর সূর্যের আলোর ভেতরকার মানুষজনকে দেখা যাচ্ছে না। আরে এই যে তুমি কোথায় যাচ্ছ? কতদিন আমাদের গল্প হয় না, তুমি আমাদের সাথে চলো, আজকে অনেক আড্ডা দিব। দাঁড়িয়ে কি করছো, চলো। সেই দুইটা ছেলেদের কোচিং এর বড় ভাইকে টেনে টুনে জোরপূর্বক নিজের সাথে করে নিয়ে যায়। চাপা শ্বাস ছেড়ে কাঁধের ব্যাগটা আরো একটু টেনে ফুটপাত ছেড়ে কয়েক কদম এগিয়ে গেল থাই গ্লাসের দরজার সামনে। ভেতরে ঢোকার আগে ইয়োনো ভেতর থেকে দরজা খোলা দেয়। 32 পাটি দাঁত বের করে হেসে দেয়। ভাইয়া আপনাদের সাথে আমার কথা ছিল। জাঙ্কুক ভাই কি ভেতরে আছে? জি আপু আছে, ভেতরে আসেন। ইয়োনো দরজা ছেড়ে দাঁড়াতে তে পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে মুখোমুখি হলো জাঙ্কুকের তীক্ষ্ণ প্রখর রোদের দৃষ্টির সাথে। জাঙ্কুক কেমন কটমট ভাবে তাকিয়ে আছে তের দিকে। তে জাঙ্কুকের শক্ত দৃষ্টিতে থতবত খেয়ে যায়। ভাবলো হয়তো অসময়ে চলে এসেছে, হয়তো সে রাগ করেছে। কিন্তু তের কথা বলাটা জরুরি। কিছু সাহস সঞ্চয় করে নেয়। কয়েক কদম হেঁটে জাঙ্কুকের টেবিলের সামনে দাঁড়িয়ে তাকে সালাম দিয়ে দেয়। কিন্তু জাঙ্কুক কোনো উত্তর করলো না, বরং দৃষ্টি তারও তেজ তীক্ষ্ণতা বাড়লো। তে বুঝতে পারলো না জাঙ্কুকের হুটহাট রেগে যাওয়ার কারণ কি। আই এম রিয়েলি সরি ভাইয়া, আসলে আমার তখন আপনার সাথে ওইভাবে রেগে কথা বলাটা একদম উচিত হয়নি। আমার ভুল হয়েছে, এজন্য আমি আবারও সরি। আমাকে ক্ষমা করে দিন ভাইয়া। আমি ইয়োনো বাইরে যা। তে চমকে তাকালো ইয়োনোর দিকে। ইয়োনো ততক্ষণে দরজার বাইরে চলে গেছে। থাই গ্লাসটা টেনে বন্ধ করে দিয়েছে। তে ঘাবড়ে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তখনও তের দিকে ওভাবেই তাকিয়ে আছে। চোখাচোখি হলো দুজনে। তে দৃষ্টি নত করে ফেলে। ভয়ার্ত মুখে আশেপাশে তাকালো কয়েকবার। বিশাল এই কক্ষ জুড়ে তে আর জাঙ্কুক ছাড়া কেউ নেই। তের হঠাৎ অজানা ভয়ে গলা শুকিয়ে আসে। তে একা একটা মেয়ে হয়ে একটা ছেলের সাথে দেখা করতে আসাটা তার একদম উচিত হয়নি। তে
পরক্ষণেই ভাবলো যদি জাঙ্কুকের মতিগতি তীর নিকট ভালো না থাকে তাহলে টেবিলের উপর কাছের গ্লাস দিয়ে জাঙ্কুকের মাথা ফাটিয়ে দিবে। আমার রুচিতে পচা ধরেনি যে আপনার প্রতি ইন্টারেস্ট দেখাবো, সো অহেতুক ভয় পাওয়া বন্ধ করেন। জাঙ্কুক খানের টেস্ট এতটাও নিচু নয় যে আপনার মতো মেয়ের প্রতি রুচি দেখাবে, যার স্বামী থাকা সত্ত্বেও রাস্তায় বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়। এরকম একাধিক পুরুষে আসক্ত নারীরা আর যাই হোক এই জাঙ্কুক খানের রুচিতে অন্তত পড়ে না। জাঙ্কুকের এরকম অপমানজনক কথায় তার গায়ে কাটা দিয়ে ওঠে। দেখি একাধিক পুরুষে আসক্ত নারী নাকি? এরকম অপমানজনক কথা কেউ থেকে কখনো বলেনি। ঘৃণায় তের শরীর জ্বলে পড়ে যাচ্ছে। এই রেগে মেগে অযাচিত কিছু জাঙ্কুকে বলতে চাইলো না, যেটা তের জন্য এই মুহূর্তে ভালো হবে সে সেটাই মনে করলো। কারণ তের তো এই মুহূর্তে জাঙ্কুকের সাহায্য চাই, তাই ব্যবহারের নমনীয়তা তের দরকার। তাই নিজের আত্মসম্মানকে সাইডে রেখে জাঙ্কুকের সাথে ভদ্র ভাষায় কথা বলতে লাগে তে নিজের মুখভঙ্গি স্বাভাবিক করে জাঙ্কুকের সামনে চেয়ার টেনে বসে পড়লো। কি যে বলেন না নেতা সাহেব, কোথায় আপনি আর কোথায় আমি? আপনি হলেন একজন অসাধারণ টাকাওয়ালা বড়লোক ঘরের সন্তান, আর আমি হলাম অতি সাধারণ ঘরের সন্তান। আপনার রুচিতে আমাকে পড়লে হবে নাকি? আপনার সাথে আমার যায় নাকি বলেন? আমার সাথে যাবে কোনো এক মধ্যবিত্ত পরিবারের ছেলে? যাই হোক, আপনাকে একটু জ্বালাতে চলে আসলাম। যদিও আমার উপস্থিতিতে আপনি বিরক্ত বোধ করেছেন, তারপরও এই মুহূর্তে আপনাকে ছাড়া আমি আর কোনো দ্বিতীয় অপশন খুঁজে পাচ্ছিলাম না, তার জন্যই চলে আসলাম। আপনার কাছে আমার জীবনের ইতিমধ্যে একটি গোপনীয়তা প্রকাশ করে ফেলেছি, যেটা আপনি ছাড়া আমার পরিবারের বড়রা কেউ জানে না। আপনার তো অনেক ক্ষমতা, অনেক দাপট, আপনি চাইলে আমার সমস্যাটি সমাধান করে দিতে পারবেন। আসলে আমার এত তাড়া হওয়ার কারণ কি জানেন? ওই যে আপনি থাই গ্লাস দিয়ে রাস্তায় একটা ছেলেকে দেখলেন না আমার সাথে, ওর নাম হচ্ছে পার্ক সিউজন, আমার বয়ফ্রেন্ড। ও আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, বিয়েও করতে চায়। আমি করতে পারছি না, কারণ কি জানেন? সেই অনাকাঙ্ক্ষিত বিয়েটার জন্য। মেয়ে তো প্রথম বিয়ে ডিভোর্স না হলে দ্বিতীয় বিয়ে করতে পারে না। তাই প্লিজ ভাইয়া আমার দুপুরের কথাগুলো মনে রাখবেন না। ছোট বোন বা বেয়ান হিসেবে আমাকে মাফ করে দিন। আর ওই লোকটা যার সাথে আমার বিয়ে হয়েছিল ওকে একটু খুঁজে দিন না। এর কথাগুলো শেষ না করতে করতে টেবিলের উপর থাকা পানির গ্লাসটা হাতে তুলে নেয়, এক চুমুকে সবটা শেষ করে দেয়। মুহূর্তে চোখাচোখি হলো জাঙ্কুকের শীতল দৃষ্টি জোড়ার সাথে। এতক্ষণে শক্ত রাগি ছোঁয়া চার নেই জাঙ্কুকে। কেমন জানি ঠান্ডা শীতল দৃষ্টি মেলে তাকিয়ে আছে তের দিকে। তে এরকম জাঙ্কুকের হুটহাট মুড পরিবর্তন হওয়ার কারণটা বুঝতে পারলো না। ও বোধহয় জানে মারা পড়বে। ভাবুক তের ধ্যান ফিরলো জাঙ্কুকের খাপছাড়া কথা, চমকে ওঠে। জাঙ্কুক শান্ত মাথায় বলল কে যেন মারা পড়বে, কিন্তু তের বোধগম্য হলো না। কে মারা পড়বে? আপনার বয়ফ্রেন্ড? মানে কেন? জাঙ্কুক তের উত্তেজনার বাকি কোনো উত্তর করলো না। অযাচিত কথা বলে মাথাটা আর গরম করতে চাচ্ছে না সে। তার যা করার আছে এমনি করে নেবে। এই মহিলাকে বলে একদম লাভ নেই। বয়ফ্রেন্ড জুটিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রেম করাটাও দেখে নেবে সে। আপাতত এই মহিলাকে একা পেয়ে হাতছাড়া করবে না জাঙ্কুক, সুযোগের সৎ ব্যবহার করবে। কাল রাত অব্দি জাঙ্কুকের মনে হচ্ছিল তার বউ তার প্রেমে দিশেহারা হয়ে গেছে, কিন্তু আজ দুপুরের পর জাঙ্কুকের ভাবনাটা ভুল হয়ে গেল। তার বউ তাকে ভালোবেসে খুঁজছে না, বরঞ্চ ডিভোর্সের আশায় খুঁজছে। আবার বলছে তাকে ডিভোর্স দিয়ে নাকি তার বয়ফ্রেন্ডকে বিয়ে করবে। এই বিষয়টা জাঙ্কুকের কোথায় গিয়ে আঘাত করছে, কাকে বোঝাবে সে? আপনার স্বামীর খোঁজ দিলে আমার কি লাভ? আমি কি পাবো বিনিময়ে? থতবত খেয়ে যায় তে, খানিকটা লজ্জা পায়। আসলেই তো জাঙ্কুক খান তের স্বামীকে খুঁজে দিয়ে লাভ কি? ফ্রিতে কেন কাজ করে দেবে? আমার কাছে তো এখন টাকা নাই, তবে আপনি আমাকে বলেন কত টাকা দিতে হবে, আমি আপনাকে সব টাকা জোগাড় করে দিয়ে দিব, খুবই দ্রুত দিব। বাকির কাজ ফাঁকি মিস, বাকি শব্দটা আমার ডিকশনারিতে নেই। যা দেওয়ার নগদে দিবেন, তারপর কাজ করব। এই অসহায়ের সাথে অপমান বোধ করলো। এই মুহূর্তে জাঙ্কুকের কত টাকা চাই সে কিভাবে বুঝবে? কত টাকা চাই আপনার? আমার তো অনেক কিছুই চাই, আপনি কত টাকা দিতে পারবেন সেটা বলেন। আমার কি কোনো ধারণা আছে নাকি? আপনি বলেন। 2 লাখ চাই। তের চোখগুলো বড় বড় হয়ে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এত টাকাতে কি বিক্রি করলেও পাওয়া যাবে না? সামান্য একটা লোকের তথ্য জোগাড় করার জন্য 2 লাখ টাকা চাইছে লোক। এতক্ষণে বুঝতে পারলো এসব নেতা ফেতারা শুধু তের মতো অসহায় মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে টাকা উসুল করে নেয়। সামান্য একটা মানুষের তথ্য জোগাড় করার জন্য এত টাকা চাই আপনার? এত টাকা তো আমাকে বিক্রি করলেও পাওয়া যাবে না। আমি কিনবো, আপনায় হবেন বিক্রি আমার কাছে? জাঙ্কুকের এরকম আপত্তিকর কথাতে থতমত খেয়ে বসে থাকে। আমার কাছে সত্যি এত টাকা নাই, আপনি একটু কমিয়ে বলুন না। কমানো তো যাবে না, 2 লাখই লাগবে আমার। তবে আপনাকে একটা পরামর্শ দেই, 2টা কিডনি দিয়ে আপনি কি করবেন? স্বামীর জন্য না হয় একটা কিডনি আমাকে দিয়ে দেন, আমি সেটা বিক্রি করে দিব। এতে 2 লাখ টাকাও আসবে, সাথে আপনি আপনার নিখোঁজ স্বামীকেও পেয়ে যাবেন। কি বিক্রি করবেন স্বামীর জন্য নিজের কিডনি? জাঙ্কুকের কথা তের কাছে যুক্তিসঙ্গত মনে হলো। আসলেই তো তে 2টা কিডনি দিয়ে কি করবে? একটা কিডনি বিক্রি করে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আচ্ছা, একটা কিডনি দিয়ে মানুষ বাঁচে কতদিন? এই ধরেন
অর্ধাঅর্ধি বছর বাঁচবেন। যেখানে 60 বছর বাঁচতেন সেখানে একটা কিডনি দিয়ে 30 বছর বাঁচবে। তবে 30 বছরে কিন্তু কম নয়, হ্যাঁ অনেক দিন কিন্তু। তাই স্বামীর জন্য একটা কিডনি বিক্রি করে দিন। কিডনি দেওয়া যাবে না, কিডনি প্ল্যানিং ক্যান্সেল। অন্য কিছু বলেন। কি হলো, মত বদলালেন কেন? আপনার স্বামীকে লাগবে না বুঝি? স্বামীকে তো আমার অবশ্যই চাই, তবে নিজের জীবনের বিনিময়ে নয়। ধরেন একটা কিডনি দিয়ে স্বামীকে ফিরিয়ে আনলাম, বাকি এক কিডনি দিয়ে স্বামীর সাথে 30 বছর সংসার করলাম, এরপর আমি মারা গেলাম। সে বাকি 30 বছর পার করার জন্য দেই করে আরেকটা বিয়ে করে নেবে। আমি যে তার জন্য জীবন দিলাম সেটা সে দেখবেই না। সব পুরুষ মানুষ একই হয়, এদের বুড়ো বয়সেও কুড়ার ডাক দেয়। তার জন্য স্বামীদের বিশ্বাস করতে নেই, আমিও করব না। সেজন্য অল্পতে আমাকে মরলে চলবে না। আমি মরলে আমার জায়গায় তার জীবন নতুন একটা মেয়ে চলে আসবে। আমি তাকে খোঁজার জন্য নিজের আয়ু দিলাম, সে কিন্তু দিব্যি নতুন বউ নিয়ে সুখে শান্তিতে সংসার করবে। এই জন্যই কিডনির প্ল্যানিং ক্যান্সেল। এর চেয়ে ভালো আমি আমার 2টা কিডনি দিয়ে জীবিত থাকি আর স্বামীর উপর নজর রাখি। মরে গেলে তো সবকিছুই শেষ। এরকম লম্বা চওড়া কথা জাঙ্কুক হতভম্ব হয়ে যায়। সে কখনোই ভাবেনি তি এতটা গভীরভাবে ভাববে। দুজনের পরিচয় এখনো হয়নি, অথচ না দেখে জাঙ্কুককে সন্দেহের তালিকে ফেলে দিয়েছে। তে সংসার করতে চাও তুমি? জি, কি বললেন বুঝি নাই আমি। আপনি কি সংসার করতে চান আপনার স্বামীর সাথে? নির্ভয়ে বলেন, আমি কাউকে বলবো না। ছোট্ট করে বলে। ছোট্ট সম্মতিতে জাঙ্কুকের ভেতরে কেঁপে উঠলো। সেই কম্পন শক্তপোক্ত হাতেও দেখা গেল, যার জন্য হাতের মুঠোয় থাকা বল চাবি খেয়ালে ছুটে ফ্লোরে পড়লো। শব্দ করে তে কেঁপে উঠলো। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। চোখাচোখি হলো জাঙ্কুকের সেই ঘোলাটো অদ্ভুত দৃষ্টির সাথে। তে সারাশই কাটা দিল। জাঙ্কুকের অদ্ভুত দৃষ্টিতে চোখাচোখি হতে তে দৃষ্টি নিচু করে ফেলে। আপনি যে বললেন আপনার স্বামী পূর্ব বিবাহিত? আরে উনি আমার মিথ্যা বলেছে, ওনার কোনো বউ নাই। কি করে বুঝলেন আপনি? না, এটা আমার আত্মবিশ্বাস। লোকটা খারাপ হলো তাকে গ্রহণ করবো আমি ভেবে নিয়েছি। জাঙ্কুক আর কিছু বলতে পারলো না। তার বুক কাঁপছে, প্রচন্ড পরিমাণে কাঁপছে। হয়তো না চাইতেও অনেক কিছু জেনে গেল সে। তাহলে একটা কাজ করেন, আপনার জায়গায় আপনার স্বামীর একটা কিডনি দিয়ে আমরা ডিল ডান করি, কি বলেন? তাকে খুঁজে পেলে তার একটা কিডনি না হয় আমি রেখে দেব। সে 30 বছর পর মারা গেলে তখন না হয় আপনি আমাকে বিয়ে করে ফেলেন, কি বলেন? এতক্ষণ যাবৎ জাঙ্কুকের সহজ সরল ভাষাতে নরম ভাবে নিচ্ছিল, কিন্তু হঠাৎ করে জাঙ্কুকের আগের ভঙ্গিতে ফিরে আসাতে ভীষণ আশ্চর্য হয়, সাথে বিরক্ত হলো সে। মানে কি, আপনাকে কেন বিয়ে করব? আপনার স্বামীর প্রতি দরদ দেখে আমার না আপনার প্রতি একটু ইন্টারেস্ট জেগেছে। আপনাকে তো আর বিয়ে করা সম্ভব নয়, তবে এই পরকীয়া চালাতে তো সমস্যা নাই। ঘরে আপনার জামাই থাকবে, সেই ঘরে আমারও বউ থাকবে। রাতে জামাইকে সময় দেবেন আর দিনে আমাকে। পরকীয়া সম্পর্কগুলো তো এরকমই হয়, তাই না? তারপর আপনার স্বামী যখন মারা যাবে তখন একেবারে না হয় আমাকে বিয়ে করে নিলেন। কি করবেন আমাকে বিয়ে? না, অসম্ভব। কি জানি অসম্ভব কিনা। তবে আমার কি মনে হয় জানেন, আপনার ইজ্জত আমার ইজ্জত চেপে সম্পর্ক আমাদের মধ্যে আছে। তাই আমাকে বেশি ভাই না ডেকে পরকীয়া স্বামীও ডাকতে পারেন, আমি মাইন্ড করব না। জাঙ্কুকের এরকম অসভ্য কথায় তে আর বসে থাকতে পারলো না। ঠাস করে উঠে কিছু না বলে চলে যেত না। পেছন থেকে জাঙ্কুকের ডাক পড়লো। রাগ দেখালে তো হবে না ম্যাডাম, কাল সকালে আপনাকে আবারও হাজিরা দিতে হবে এখানে, যদি স্বামীকে খুঁজে পেতে চান তাহলে। তবে হ্যাঁ, একা আসবেন অবশ্যই।